নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। মানুষের জীবন যদি আপনি ইসিজি গ্রাফের মতো দেখেন, অর্থাৎ ইকোকার্ডিওগ্রাফি কিসের করা হয়? আমাদের হৃদয়ের করা হয়। হৃদয়ের স্পন্দনকে মাপবার একটা ব্যবস্থা। দেখবেন হৃদয়ও আমাদের আপস অ্যান্ড ডাউন করে চলছে। স্ট্রেট লাইন মানেই হচ্ছে জীবনে মৃত্যু, অর্থাৎ সোজা যদি ইসিজি কার্ডিওগ্রাফির লাইন যায়, দ্যাট ইজ ইকুয়াল টু ডেথ। এখন প্রবলেমটা অন্য জায়গায়। সেটা হচ্ছে মানুষের জীবনে যখন চড়াই হয়, মানুষ খুব পুলকিত হন, আনন্দিত হন, উল্লসিত হন, পরিবার পরিজন নিয়ে খরচাপাতি করে, ঘুরতে যাওয়া করে, বিলাসবহুল বাড়ি গাড়ি সম্পত্তি মানুষ কিনতে চান। আবার সেই মানুষটির জীবনে যখন ডাউনফল আসে, অর্থাৎ উতরাই যখন আসে, তখন মানুষ কি করেন? মানুষ ভেঙে পড়েন। বহু মানুষকে আমি দেখেছি ভেঙে পড়তে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে একেবারে লেম্যান, মানে আমার আপনার মতো যারা সাধারণ মানুষ, আমরা খাটি খাই। কাজেই কোথাও না কোথাও জীবন একটা ইঙ্গিত দিচ্ছে যে ইউ নিড সাম ব্যালেন্স ইন ইউর লাইফ। তোমার জীবনে কিছু সাম্যতা দরকার, কিছু ব্যালেন্স দরকার। কিভাবে সেটা করব? কারা আমরা বিপদে পড়লে ভয় পেয়ে যাই, কারা আমরা বিপদে পড়লে প্রতিযোগিতার ময়দান ছেড়ে দিই, কারা আমরা বিপদে পড়লে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিই। আপনি রাজনৈতিক নেতা দেখুন, শিল্পপতি দেখুন, বড় ব্যবসায়ী দেখুন, সাধারণ মানুষ দেখুন, যাদের দেখুন, প্রত্যেকের জীবনে কারা আমরা কুইট করে যাই, ছেড়ে দিয়ে চলে যাই। আসুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা বুক চিতিয়ে লড়াই করেন, তাদেরই বা ভাগ্যে কী প্রাপ্তি থাকে পরবর্তী জীবনে? তারা কি ভালো কিছু পান, নাকি তাদের জীবনে আরও খারাপ হয়? রামকৃষ্ণ শাস্ত্রীর এই অনুষ্ঠান আপনাদের কাছে শুধুমাত্র একটি অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নয়, শুধুমাত্র ওনার একটি পরামর্শে জীবন বদলে দেওয়ার গল্প নয়, জীবন বদলে দেওয়ার বার্তা নয়। এটা আপনাদের কাছে সচেতনতামূলক একটি অনুষ্ঠান। ইট ইজ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আসুন আমি স্বাগত জানাই রামকৃষ্ণ শাস্ত্রীকে, আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি একটু সময় নেব আপনাদের বোঝাতে যে বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনটা একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে দেখবেন আমরা অভিনয় করতে এসেছি। কেউ কখনো পিতার অভিনয় করছে, সেই ব্যক্তি আবার পুত্রের অভিনয় করছে, সেই ব্যক্তি আবার হাজব্যান্ডের অভিনয় করছে, আবার কেউ কোথাও স্ত্রীর অভিনয় করছে, কোথাও মায়ের অভিনয় করছে, কোথাও আবার সন্তানের অভিনয় করছে। যখন অভিনয় শেষ, তখন আমরা কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছি। দেখবেন আমরা রেলগাড়ির যাত্রার মতো। আমি মাঝে মাঝে মানে কখনো দেখি লোকাল ট্রেনে, যখন খুব কম উঠি কিন্তু মাঝে মাঝে উঠে দেখি কিছু মানুষ সিট নিয়ে ঝামেলা করেন। হ্যাঁ, সামান্য একটু রাস্তা, গন্তব্যস্থল, কিন্তু সিট নিয়ে কীরকম অশান্তি, কোলাহল। একটু পরেই কিন্তু তারা নেমে যাবেন নিজ নিজ প্ল্যাটফর্মে। আর এর মাঝখানে এই যে বিপদগুলো আসে, হঠাৎ দেখা যায় আপনার রাস্তার মধ্যে ট্রেনে চলাকালীন আপনার ব্যাগটা হারিয়ে গেল, কিংবা পকেটমারি হলো, কিংবা আপনি পা পিছলে পড়ে গেলেন। এই ঘটনাগুলো কিন্তু আপনার যাত্রাপথে হতে পারে। তাই জীবনের যাত্রাপথেও কিন্তু অনেক সমস্যা আপনার কিন্তু আসতে পারে। তাই কবি বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদকে যেন না করি আমি ভয়। এই যে ভয় পাওয়া, কারা ভয় পাবে কারা ভয় পাবে না, তাদের জন্ম কুণ্ডলী ছকের মধ্যে কিন্তু থাকবে। দেখবেন, লক্ষ্য করবেন, কিছু মানুষ অল্প টাকা লোন আছে, তার জন্য তার স্ট্রোক হয়ে গেল। আবার কোটি কোটি টাকার লোন নিয়েও কিন্তু কিছু মানুষ ব্যবসা করছেন, এবং তিনি তার মধ্যে সেই স্পোর্টসম্যান স্পিরিট আছে যে আমি শোধ করব
এবং জীবনের পথে এগিয়ে যাব এবং মানুষকে নিয়ে তাদের সংসার চালাবো, তাদের আমি কাজে লাগাবো এবং একটা ইন্ডাস্ট্রি তৈরি করব। এই যে উদ্যোক্তা, উদ্যোগপতি, এই হওয়ার যোগটাও কিন্তু হরোস্কোপের মধ্যে থাকে। কাউর কাউর আবার হরোস্কোপের মধ্যে থাকে সাধারণ চাকরি করব, কোনো মতে অফিস যাব 10টা 5টা এবং আবার এসে সংসার করব, এইগুলো কিন্তু ছকের মধ্যে আছে। সামান্য কারণে অ্যাডজাস্টমেন্টের অভাব, আবার অনেকে কিন্তু এই নানা রকমভাবে জীবনটাকে মানে অঙ্ক করে ফেলেন, এটা করব, এই করব, ওই করব, আদেও তিনি কিছু করতে পারেন না। এটাও কিন্তু ছকের মধ্যে পাওয়া যায়। তো বিষয় হচ্ছে আমাদের জন্ম ছকটা, অনেকে আমাকে বলেন আমি জ্যোতিষ বিশ্বাস করি না, আমি নিজেই আমার পুরুষাকারে আমি বিশ্বাসী, আমি যুক্তিবাদী, আমি নিজে যা করব, আমি নিজে করব, কে আমায় করাচ্ছে এটা আগে ভাবতে হবে। আমি কেন করছি, আমি কেন করতে পারছি না, এটা আগে ভাবতে হবে। একজন দৌড়তে পারছে, আমি দৌড়বো, হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছে আছে সকালবেলা উঠে আমি মর্নিং ওয়াক করব। প্রতিদিন রাত্রে আমি ভাবছি, একজন ভাবছেন, একজন সকালে উঠে মর্নিং ওয়াক করছেন, একজন ভাবছেন কিন্তু পারছেন না। এই যে পারা না পারা, এই দুটো কিন্তু নির্ভর করে প্রারব্ধে। আমি প্রারব্ধে কি পেয়েছি, আমি পূর্বজন্মে কি পেয়েছি, আমি ছোটবেলা থেকে আমি ঈশ্বরের চিন্তা ভাবনা আমার মধ্যে কতটা আছে, আমার মধ্যে নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, এগুলো কীরকম আছে, আমি কীরকম কথা বলতে পারছি মানুষের সঙ্গে, আমি মানুষকে কনভিন্স করতে পারছি কি না, একটা এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। এই যে বাক পটু হওয়া, প্রত্যেকটা কাজে দেখবেন যে কোনো প্রফেশনে সুন্দর কথা বলাটা কিন্তু খুব জরুরি। এটার কারকতাকে বুধ, বুধ যদি কারোর হরোস্কোপে নিজস্ব অবস্থায় থাকে তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকা সে সুন্দরভাবে কথা বলতে পারে না। ভালো কথা বলে, লোক বোঝে ভুল, এমনভাবে বলে, এমন সে তার কথাবার্তার ধরন হয়তো সে সুন্দর বলছে, এই তুমি এসো, এই তুমি এসো, এই যে কথাটা বলা, তার বলার মধ্যে মানুষের একটা ভয় ভীতি ভাব কিন্তু চলে আসে। এই বুধের অবস্থানে অনেকে দেখবেন ফোন করছে কাউকে, হ্যাঁ, সেটা শুনলেই ভয় পেয়ে যায়, মানে প্রথমে বলে হ্যালো, কে আপনি, এরকম একটা টোন আমরা কিন্তু দেখি। দেখুন এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা আবার তৈরি করে নেয় যারা পুলিশে চাকরি করেন, প্রশাসনিক বিভাগে কারণের জন্য, তারা প্রফেশনাল কারণের জন্য তারা বলতে বাধ্য হন, তারা তখন সেই অভিনয়টা তারা করেন, কঠোরতার অভিনয়। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রারব্ধ, আমি দৌড়লে কিছু হবে না। একটি বাচ্চা জন্মালো, সে আগে কোথায় জন্মাচ্ছে, ভালো মা পেয়েছে, এটা তার প্রারব্ধ। আমি ঈশ্বরকে প্রথমে ঘুম থেকে উঠেই আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, তিনি আমাকে দুটো পা দিয়েছেন হাঁটার জন্য, দুটো চোখ দিয়েছেন পৃথিবীটাকে দেখার জন্য, ঈশ্বর পরমেশ্বরকে দেখার জন্য, আমাকে বাক শক্তি দিয়েছে কথা বলার জন্য, আমাকে সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করার জন্য আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তিনি আমাকে সুস্থ শরীরে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য পরমেশ্বরকে প্রথমে ধন্যবাদ জানানো উচিত। আর দ্বিতীয় ধন্যবাদ বা প্রণাম জানানো উচিত আমার পিতা মাতাকে, কারণ পিতা মাতার কারণে আমি সুস্থ হয়ে জন্মেছি, স্বাভাবিক চিন্তাভাবনা এবং সুচিন্তাভাবনা করতে আমি পারছি আমার পিতা মাতার কারণে। কারণ যারা দেখবেন, আপনি লক্ষ্য করবেন যে গর্ভ অবস্থায় কোনো মা যদি ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা করেন, তাহলে কিন্তু সন্তান খুব সুন্দর ঈশ্বর বিশ্বাসী বা ধর্ম বিশ্বাসী কিংবা সুসন্তানের তিনি জননী হতে পারেন। এগুলো মানতে হবে। দেখবেন কোনো মা যদি গর্ভাবস্থায় খুব ভয় পেয়ে যান, তার সন্তান কিন্তু
মঙ্গল নিচস্থ হবে, তার হরোস্কোপ যখন তৈরি হবে না, তখন দেখবেন মঙ্গলটা নিচস্থ অবস্থায় রয়েছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা পুরোটাই কিন্তু একটা আমাদের যখন মুনি ঋষিরা জ্যোতিষশাস্ত্র তৈরি করছেন, কি অদ্ভুত ব্যাপার, পৃথিবীর একটা মাত্র শাস্ত্র আপনি একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটা বুঝে যাচ্ছেন, তার ইচ্ছা শক্তিটা বুঝে যাচ্ছেন, তিনি কি চান কি চান না। যখন জটক বিচার হচ্ছে, আপনি একটি মেয়ে কি চাইছে, একটি ছেলে কি চাইছে, তার শারীরিক অক্ষমতা কোথায়, তার শারীরিক সক্ষমতা কোথায়, এবং তারা দুজন কি মানসিকতার, তারা মানে মানে জলচর না স্থলচর, এগুলো সমস্ত কিছু বিচারযোগ্য। তারা কি খেতে ভালোবাসে সেইগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কি অদ্ভুত একটা শাস্ত্র, পৃথিবীর একমাত্র শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যমে আপনি একটা মানুষের ডেট অফ বার্থ, টাইম প্লেস দিয়ে আপনি কিন্তু তার জন্ম কুণ্ডলী বের করা, মানে কি তার সমস্ত কিছু, তার ক্যারেক্টারিস্টিক্স আপনি কিন্তু পেয়ে যাবেন। তিনি কি চাইছেন, আগামী দিন তিনি কি করতে পারেন, তার সাহসিকতা, তার বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। কম মানসিকতা নিয়ে চলবেন, হ্যাঁ, এবং যাকে আপনি বিবাহ করবেন তারা দুজনে ধর্মপ্রাণ যদি হয়, আচ্ছা, সুসন্তান পাওয়ার চারটিখানি কথা নয়। রামকৃষ্ণ, আমি এই যে মাটি দিয়ে তৈরি হবে, এই মাটিটাই হচ্ছে আসল। আপনি জন্মকালীন ছক যতটাই আপনি ঠিক করুন না কেন, আমরা হচ্ছি, মনে করুন একটা কোম্পানি থেকে একটা বড় কোম্পানির গাড়ি বেরোলো, আর একটা কম দামি গাড়ি বেরোলো, দুটো গাড়িকে যদি এক করতে যান, ওপর দিয়ে আপনি থার্মোকল লাগিয়ে ঠাকিয়ে এক করতে পারেন, কিন্তু তার যে কোয়ালিটিটা, বেসিক যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ কিন্তু ভালো হতে হবে। দুটোর কোয়ালিটি অনেকে বলেন যে আমার ছেলেটাকে আপনি মানুষ করে দিন, সেটা কি বাহ্যিক না অভ্যন্তরীণ সেটা দেখতে হবে, এটা আগে দেখতে হবে ছেলে আদৌ মানুষ হবে কি না, সে মানুষের মতো মানুষ হবে কি না, সে রোজগার করছে, এটা বড় কথা নয়। অনেকে আসেন, আমি দেখি যে আমি মাঝে মাঝে আমার যে পাড়ার ক্লাব আছে সেখানে আমি মাঝে মাঝে যাই, কিছু মানুষ আসেন, এসে গল্প করেন, আমার ছেলে এখন আমেরিকায় আছে, আমার ছেলে আজকে ওয়াশিংটনে গেল, হ্যাঁ, কিন্তু তার কদিন আগে তার স্ত্রী অসুস্থ হয়েছে, তখন ছেলে একটা খোঁজ নেয়নি। বিশ্বাস করুন, ছেলে একটা খোঁজ নেয়নি, এত স্বার্থপর ছেলে হয়েছে। ছেলের কোটি টাকা লাখ টাকা হয়ে লাভ কি? তার থেকে আমার প্রতিবেশীর ছেলেও যদি হয়, আমি শুনতে পাচ্ছি, এইটুকু প্রতিবেশীদের শোনাতে পাচ্ছি আমার ছেলে এই জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু আমি নিজে বুঝতে পারছি হয়তো সে কি, আমি নিজে কিন্তু বুঝতে পারছি, আমি প্রকাশ করতে পারছি না। আর একটা কথা হচ্ছে, বাচ্চা জন্মাচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক, যখন সে অপকীর্তি করছে, বাবা মার গায়ে হাত দিচ্ছে, কিংবা বাবা মাকে অশ্লীল ভাষায় গালাগাল করছে, কিংবা নানা রকমভাবে বিকৃত আচরণ করছে, বাইরের প্রতিবেশীদের প্রকাশ করছে না বাবা মা, এটাও সব থেকে বড় ভুল। আচ্ছা, এটা কি কর্মফলের জন্য হয় রামকৃষ্ণ? এটা শুনেছি যে বাবা বা মা, তারা যদি তার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, নাকি সন্তানও খারাপ হয়? দেখুন, কিছুটা তো কর্মফল আছেই, তাছাড়া অনেকাংশে দেখা যায় যে অনেক কারণে, যে ব্যাপার হচ্ছে যে অসুস্থতা, তারপরে গর্ভাবস্থায় মায়ের অনেক রকম জটিলতা, এরকম নানা কারণে কিন্তু এক একটা গ্রহগত অবস্থান কিন্তু পায়, পরিবর্তন হয়। এমন সময় জন্মালো, হ্যাঁ, আমারই এক মানে জানাশোনা ব্যক্তি আছে, তিনি ইউটিউবে দেখে একটা সন্তান নিলেন, ইউটিউবে জ্যোতিষ বিচার দেয় না, দিয়ে সন্তান নিলেন, হ্যাঁ, সে সন্তান ওখানে বলা আছে যে এরকম এরকম খুব খুব সুসন্তান হবে। সেই সন্তানটি মানে কানে শুনতে পাচ্ছে না এবং কথা বলতে পারে না, ইউটিউব দেখে। ইউটিউবে আমরা তো অনেক অ্যাস্ট্রোলজারকে দেখি, সবার কথা কি আমাদের বিশ্বাস করা উচিত? একদম নয়। আচ্ছা, একদম নয়। কেন বলছেন এটা? কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিন্তু প্রেডিকশন হবে। এই রাশির একটা গদ বাঁধা প্রেডিকশন আমরা দিয়ে দিলাম, এই আমি আনন্দে আছি, লটারি পাবো, মেষ রাশি লটারি পাবে, বৃষ রাশি আজকে ভ্রমণ যাত্রা আছে, এগুলো আমার ক্ষেত্রে নাও মিলতে পারে।
শুধু ওই রাশির ক্ষেত্রে মিলবে তা না, তার লগ্ন, নবাংশ চার্ট, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, ডিগ্রি, সমস্ত কিছু বিচারের প্রয়োজন। না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলি, আমাদের প্রোগ্রামও তো ইউটিউবে যাচ্ছে, সিটিভিএনের প্রোগ্রাম লোকে ইউটিউব থেকে দেখতে আমরা বারবার করে বলছি। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, সিটিভিএনে যারা বসছেন, যে সকল জ্যোতিষী বসছেন, যে সেই সকল জ্যোতিষী ব্র্যান্ড ভ্যালুর কথা বলছেন না, ব্র্যান্ড ভ্যালু শুধু বলছি না, তাদের মধ্যে থেকেও বিচার করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ব্র্যান্ড ছাপ লাগিয়ে দিলে যে ভালো হবে, হ্যাঁ, সেটা কিন্তু নয়। কিন্তু আপনি কথা বলে বুঝতে পারবেন। আচ্ছা, একটা মানুষকে যখন আপনি কথা বলবেন না, আমি একজন ডাক্তারের কাছে গেছিলাম আমার বাচ্চাকে দেখাতে, রেগুলার ট্রিটমেন্ট করতাম সেই ডাক্তারের কাছে। একদিন আমার বাচ্চার যখন প্রচন্ড জ্বর, আমি ডক্টরের কাছে গিয়ে বললাম, আপনি সামান্যতম ওষুধ আমার বাচ্চাটাকে দিন, যাতে উনি ওনার মিসেস দরজাই খুললেন না। আচ্ছা, তখন থেকে আমি বুঝে গেলাম যে বিপদে কাজে আসে না, সেই ডাক্তার আমার কখনো উপকারী হতে পারে না, সমাজ বন্ধু নয়, সমাজ বন্ধু নয়। কারণ যেই দিন আমার ছেলে মারাত্মকভাবে জ্বরে তরকা হয়ে গেল, সেদিন আমি তার দুয়ারে গিয়ে কলিং বেল টিপলাম, তার স্ত্রী বলছে না, উনি শুক্রবার দিন বসবেন। আমি ভেতরে দেখছি উনি খেলা দেখছেন, কিন্তু ওনার স্ত্রী বললেন উনি শুক্রবার বসবেন, আপনি চেম্বারে নিয়ে আসুন। আমার ছেলের জ্বর হয়েছে রবিবার, আমি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আমি 5 দিন পর চেম্বারে নিয়ে আসবো। তখন আপনাকে কিন্তু বুঝতে হবে যে জ্যোতিষী আপনাকে কিন্তু সব সময় সুখে দুঃখে সব সময় তিনি ফোনটা তুলবেন। তা আপনি যদি তাকে দেখুন, আমি সর্বক্ষণ চেষ্টা করি লোক কথা শোনার। কেউ যদি আমার নিন্দা করেন, সেটাও আমি শুনতে রাজি আছি। কেউ যদি আমার প্রশংসা করেন, সেটাও আমি শুনতে রাজি আছি। যে বিপদের সময় একজন জ্যোতিষী, সে হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমার ফ্রেন্ড যদি আমার সুখে দুঃখে না থাকে, চাণক্য বলেছেন যে শ্মশানে, রাজোদ্ধারে, হ্যাঁ, বিপদে যে সঙ্গে থাকবে সে হচ্ছে প্রকৃত বন্ধু। বন্ধুর ডেসক্রিপশনটা কি? আমি বন্ধু হতে তখনই পারবো একজন মানুষের, যে সর্বক্ষণ বিপদে আমি তার সাথে থাকবো। আমি বিপদে থাকি বলেই আমি তার বন্ধু। তাই মানুষ যখনই আমাকে ফোন করেন, বিপদে আমাকে পেল না, আবার আমাকে চেম্বারে যোগাযোগ করে 15 দিন বাদে আমার সাথে যোগাযোগ করবে, এটা কখনো হতে পারে না। আর কারোর কষ্টের উপার্জিত অর্থ আমি কখনো নষ্ট হতে দেব না। এই না যে আমাকে বিশ্বাস করে আপনি অর্থ দিলেন, আপনার কাজ হলো না, আপনার টাকাটা লস হয়ে গেল, এটা আমি কখনো হতে দেব না। কারণ আমি এখনো সামনাসামনি কথা বলি, সবসময় সামনাসামনি কথা বলি, এবং আমি সবকিছু শুনতে, আমার দোষ ত্রুটি যা আছে, আমার যারা ভক্ত, আমার যারা ক্লায়েন্ট আছে, আমি তাদের থেকে শুনতে ভালোবাসি। আমি জ্যোতিষীটা হয়তো অনেকের থেকে কম বুঝতে পারি। আমার একটা ইনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, যার প্রেসিডেন্ট আমি। আপনারা যদি 6 মাসের একটা ক্লাস করতে চান, সেখানে আপনারা ক্লাস করতে পারেন। বিশেষত মায়েরাই তো হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। মা যদি সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়েরাই রত্নগর্ভা, হ্যাঁ, রত্নই তৈরি করেন মা। তাই মায়েরা যদি ক্লাস করতে চান, সন্তানকে ঠিকমতো কিভাবে ট্যাকেল করবেন, কিভাবে বড় করবেন, কিভাবে জীবনের পথে এগিয়ে নেবেন, কি করে ভরসা দেবেন, এগুলো জানতে চাইলে, আপনার ছেলের রাশি কি, আপনার ছেলে কি, কোন লাইনে আপনি পড়াশোনার জন্য এগোবেন, এগুলো জানতে চাইলে আপনারা কিন্তু আমার কাছে 6 মাসের একটা ক্লাস আপনারা অনলাইনে করে নিতে পারেন। এর জন্য অ্যাডমিশন চলছে, আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। আর যারা দেখাতে চান আমাকে, তারা কিন্তু আগে থেকে ফোন করবেন, অনেক আগে থেকে ফোন করবেন। আপনার এলাকায়, আপনার জায়গায় আগে থেকে ফোন করে আমি যখন যাব সামনাসামনি দেখিয়ে দেবেন। একদম, আমি অনলাইনে দেখিয়ে নিতে পারেন। আমি বুকিং নাম্বারটা একবার আপনাদের বলে দিই, 9038002022। এই নাম্বার আপনাকে বুকিং করতে হবে শ্রীরামকৃষ্ণ শাস্ত্রীর কাছে আসতে গেলে। আগামীকাল জলপাইগুড়ির চেম্বার রয়েছে, আর একজনের মাত্র বুকিং হবে। জলপাইগুড়ি চেম্বারের জন্য বুক করুন। 21 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, বুকিং করাতে পারেন। 22 তারিখ আসানসোল চেম্বার রয়েছে, বুকিং করাতে পারেন। আর 23 তারিখ দুর্গাপুর চেম্বার রয়েছে, এই চেম্বারগুলোর জন্য বুকিং করাতে পারেন। আজ এই রবিবার আপনি দেখছেন অনুষ্ঠান, কালকে জলপাইগুড়ি,
পরশুদিন সোমবার শিলিগুড়ি, মঙ্গলবার আসানসোল এবং বুধবার দুর্গাপুর চেম্বার রয়েছে। অর্থাৎ 20, 21, 22, 23 পরপর রেসপেক্টিভলি জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুরের চেম্বারের জন্য 9038002022 নাম্বারে ফোন করতে হবে। কাজেই চ্যানেলের লোগো একটা বড় বিষয়, আপনার বাছাই করার ক্ষমতা নিশ্চিতভাবে রয়েছে। আমরা যে কোনো অ্যাস্ট্রোলজারকে আনতে গেলে তার গুণগত মান বিচার করি, সেটা মাথায় রাখতে হবে। রামকৃষ্ণদার মতো যারা ডেডিকেটেড, যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছেন, তাদের কথা অবশ্যই আমাদের শিরোধার্য, আমাদের মাথায় রাখতে হবে। এবং সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে বুঝে সিদ্ধান্ত নেবেন, না বুঝে সিদ্ধান্ত নয়। বুকিং নাম্বার অ্যান্ড ডিটেল ডেসক্রিপশন নিচে লেখা রয়েছে। অবশ্যই আপনারা দেখবেন যে কেউ একেবারে আপাতভাবে এসে কিছু আপনাকে অ্যাডভাইস দিচ্ছেন, নাকি তিনি একটা সিস্টেমেটিক প্রক্রিয়াতে দীর্ঘদিন ধরে একটা রেকগনাইজড ব্র্যান্ডে তার প্রোগ্রাম করছেন। এগুলো কিন্তু আপনাকে বিচার করতে হবে। সেগুলো না দেখলে আপনি ইউটিউবে যে বাদবাকি ওই স্বল্প শিক্ষিত কিছু অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের জাঁতাকলে ফেঁসে যেতে পারেন। আর একবার ফেঁসে গেলে আপনাকে বাঁচানোর ক্ষমতা আবারও নেই, রামকৃষ্ণ শাস্ত্রীরও নেই। একবার ফেঁসে গেলে আপনার অর্থের কিন্তু সমস্যা হবে, আপনার অর্থ বিপথে যাবে। এই হচ্ছে খুব পরিষ্কার। আমি রামকৃষ্ণদার কাছে আরেকটা জায়গায়, ছোট্ট জায়গার প্রশ্ন করে শেষ করব। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে সন্তানকে সুশিক্ষিত হতে গেলে বাবা এবং মাকে ধর্মপ্রাণ এবং ঈশ্বর প্রিয় হতে হবে। দেখুন, আপনি আমাকে একটা জায়গায় একটু বলুন, আমার প্রশ্নটা শেষ করি। সেটা হচ্ছে যে বাবা মা তারা তো গার্হস্থ্য জীবনযাপন করছেন, তারা সংসারী, তাদের পক্ষে কি ধরনের ধর্মাচরণ করা সম্ভব? প্রথম কথা হচ্ছে প্রতিদিন বাবা মা সন্তানকে নিয়ে একটা জায়গায় পদ্মাসনে বসে এক ঈশ্বরের, পরমেশ্বরের কাছে কামনা করবেন যে তুমি আমাকে সুস্থ শরীর দিয়েছো, আমাকে মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, আমার মান এবং হুঁশ যেন তৈরি হয়, আমি সমাজে একজন ভালো মানুষ হতে পারি এবং আমি পরিবার এবং দেশের উপকার করতে পারি। এই প্রার্থনাটা কিন্তু প্রতিদিন সন্তানকে নিয়ে মা বাবার করা উচিত। আর সন্তানের সামনে কোনো কলহ মা বাবার করা কখনো উচিত না, মানে সাংসারিক কলহ। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে, আপনি দেখে নিন। আর সবসময় আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা ফোনে আমাকে সবসময় পাবেন, 365 দিন 24 ঘন্টা আপনারা ফোনে পাবেন। অনেক ধন্যবাদ রামকৃষ্ণদাকে। এই অসাধারণ যে নিয়মাচার, এটাকে পালন করুন। দেখুন, আপনার সংসারও সংস্কৃতি এবং যে প্রাপ্তি আপনারা প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা আসবে। এই যে সমাজে এত অ্যাগনি, এত গণ্ডগোল, ছেলেমেয়ের মধ্যে দুরন্ত হয়ে যাওয়া, উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া, বিশৃঙ্খল হয়ে যাওয়া, এগুলো কিন্তু আর থাকবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের অনুষ্ঠানে, পরের বৃহস্পতিবার আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।